হাই এভরিবডি। সো আমি মানিক মণ্ডল, আমি আপনাদের সবাইকে আমাদের আলোচনায় পুনরায় স্বাগত জানাচ্ছি। আমরা ইংরেজি সাহিত্যের ইতিহাস নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করছিলাম। আমাদের এই সিরিজটার নাম রেখেছিলাম ডিকোডিং দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই ইংরেজি সাহিত্যের আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পিরিয়ডগুলোকে বিস্তৃতভাবে আলোচনা করছি। আমরা আজকের ক্লাসটি হচ্ছে ৪র্থতম ক্লাস। আমরা আজকে আলোচনা করব ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি অধ্যায়, অর্থাৎ এলিজাবেথান পিরিয়ড বা এলিজাবেথান এজ, যার সূত্রপাত ঘটছে রানী এলিজাবেথ ওয়ান 1558 খ্রিস্টাব্দে তার সিংহাসনে বসার মাধ্যমে এবং সমাপ্তি হচ্ছে তার মৃত্যু 1601 খ্রিস্টাব্দে। তো এই এলিজাবেথান পিরিয়ড কিন্তু অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ পিরিয়ড। আমরা অনেকেই প্রথম রোমান্টিক পিরিয়ড, প্রথম স্বর্ণযুগ বলে থাকি ইংরেজি সাহিত্যের এই এলিজাবেথান পিরিয়ডকে। তো আমরা এই ক্লাসটিতে এলিজাবেথান পিরিয়ডের সম্পর্কে বিস্তৃত একেবারে গোড়া থেকে শেষ অবধি আলোচনা করব। একটু হয়তো দীর্ঘায়িত ভিডিও হতে পারে, বাট ধাপে ধাপে সময় নিয়ে একটু নোট ডাউন করলে তোমাদের হয়তো এই পুরো যুগটা বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করি তার সূচনা পর্যায়ে। অর্থাৎ আমরা এই যুগের নাম এলিজাবেথান পিরিয়ড বলছি। আর তোমরা নিশ্চয়ই জানো ইংল্যান্ডে নবজাগরণ ঘটছে কখন? এই যুগের মাধ্যমে, অর্থাৎ রেনেসাঁ আমরা যে যুগ বলে থাকি এই এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু বলা যেতে পারে। এই রেনেসাঁ পিরিয়ডের প্রথম দোরগোড়া হচ্ছে এই এলিজাবেথান পিরিয়ড। এই এলিজাবেথান পিরিয়ডকে আমরা কেন বলছি এলিজাবেথান পিরিয়ড? অর্থাৎ আমরা একটা যুগ, এই যে একটা সময়, এই 1558 থেকে এই 1601 এই সময়টাকে আমরা ভাগ করেছি। আমরা কিন্তু একটা পিরিয়ডকে কিভাবে ভাগ করছি একটু যদি ভেবে দেখো। আমরা যখন ওল্ড ইংলিশ যদি বলি, ওল্ড ইংলিশ আমরা তাকে ভাগ করেছি সাধারণত 450 থেকে 1066। আবার মিডল ইংলিশকে একই রকমভাবে 1066 থেকে 1500। এবার দেখো আবার যুগ বলছি যে 18th সেঞ্চুরি, হ্যাঁ, আবার কখন বলছি 19th সেঞ্চুরি। তো এই যুগগুলোর নাম কিন্তু এইরকম সেঞ্চুরি, এই 18, 19 এরকমভাবে হচ্ছে। আবার কোথাও পাচ্ছি যে এলিজাবেথান পিরিয়ড, আবার কোথাও পাচ্ছি রোমান্টিক পিরিয়ড, আবার কোথাও পাচ্ছি রেস্টোরেশন পিরিয়ড। এই যে যুগগুলোর নাম, এখানে আমি পেলাম রেস্টোরেশন পিরিয়ড, এখানে আমি আবার তোমাদের বলছি যে রোমান্টিক পিরিয়ড। তো এই যে পিরিয়ডগুলির নাম আমি এরকম বলছি, তাহলে এই নামগুলো কিভাবে আসছে? সাধারণত একটা যুগের নাম বিভিন্নভাবে হতে পারে। যেমন এই যে রেস্টোরেশন পিরিয়ড, এই নামটি এসছে ওই সময়কালে কিছু সামাজিক পরিবর্তন ঘটে, বিশেষ করে রাজনৈতিক দিক থেকে। তো জানো নিশ্চয়ই এই রেস্টোরেশন পিরিয়ড হচ্ছে 1660 থেকে শুরু 1701। আসলে এই 1660 খ্রিস্টাব্দে একটা সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট ঘটে। তোমরা নিশ্চয়ই জানো ইংল্যান্ডের রাজা চার্লস দ্য ফার্স্ট, যার মৃত্যু হয়েছিল 1649 খ্রিস্টাব্দে। এই 1649 খ্রিস্টাব্দে চার্লস দ্য ফার্স্টকে বিহেডেড করা হয়েছিল। কারা করেছিল? এই ইংল্যান্ডের মানুষরা। এবং রাজাকে তারা সিংহাসনে চাইছিল না, তাই রাজাকে সিংহাসন থেকে হটিয়ে দিয়েছিল। তারপর সাধারণ জনগণ সবাই নির্বাচিত করে অলিভার ক্রমওয়েল বলে একজন প্রোটেক্টরকে, এবং যিনি ইংল্যান্ডের ক্ষমতা তাকে বজায় রাখে। এবারে এই অলিভার ক্রমওয়েল যখন রাজত্ব করছেন, জনগণ আবার তার প্রতি আসক্তি হারায়, তারা আবার সেই রাজাকে ফিরিয়ে আনতে চায়। কি হলো দেখো, 1649 খ্রিস্টাব্দে যে রাজাকে গলা কেটে হত্যা করা হলো, সেই রাজারই ছেলে চার্লস দ্য সেকেন্ডকে ফ্রান্স থেকে ডেকে এনে আবার ইংল্যান্ডের সিংহাসনে বসানো হলো। তাহলে ইংল্যান্ডের সিংহাসনে মোনার্কি, যেটা
শেষ করে দেওয়া হয়েছিল, আবার সেই মোনার্কিকে রেস্টোর করা হচ্ছে মোনার্কিকে। তাহলে এটা রেস্টোরেশন পিরিয়ড। তো এই 1660 থেকে 1701 এই যুগের নাম রেস্টোরেশন পিরিয়ড হয়ে গেল এই রেস্টোরেশন এই প্রক্রিয়ার মাধ্যমে। আবার দেখো রোমান্টিক পিরিয়ড 1798 খ্রিস্টাব্দে, এবং এটাকে অনেকে 1838, 32, 30 অনেকে যাই কিছু বলে কেন। তো এই পিরিয়ডের নাম আবার রোমান্টিক কেন? কারণ এই পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি কবিরা প্রচুর পরিমাণে আবেগপ্রবণ, তারা প্রকৃতিকে ভালোবাসে। তো এখানকার দেখো ফিচার্স এই যুগের নাম হয়ে গেল। তাহলে একটা যুগের নাম তৎকালীন যে মোনার্ক রাজা তার নামে হতে পারে, আবার এখানে দেখতে পেলাম যে ওইখানে তার এই যে ইনস্ট্যান্টের উপর হতে পারে, আবার একটা দিকে ফিচারের উপর হতে পারে, আবার ধরো মনে করো এজ অফ শেক্সপিয়ার। অনেকে এই এলিজাবেথেন পিরিয়ডটাকে, এই সময়টা, এই এলিজাবেথেন পিরিয়ডের যে অংশটাকে এই 1564 থেকে 1616 এই সময়কে বলে আবার এজ অফ শেক্সপিয়ার, এজ অফ জনসন, এজ অফ চসার, তাই না? তো এই যে দেখো একটা যুগের নাম কিন্তু বিভিন্নভাবে হতে পারছে। আশা করি নেমিং নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকলো না, আশা করি এটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, চলো এবারে আসি। এই সময়ে কিন্তু সিংহাসনে বসলেন রানী এলিজাবেথ ফার্স্ট। তো তার নামের অনুসারে এই যুগের নাম হলো এলিজাবেথ পিরিয়ড। এই যুগটাতে মানে ইংল্যান্ড কিন্তু শ্রীবৃদ্ধিতে পৌঁছেছিল। তার কারণ হচ্ছে রাজনৈতিক চাপান্তর, অর্থনৈতিক দিকে শ্রীবৃদ্ধি, মানে বলতে গেলে মানুষের যে দেশের প্রতি যে একটা ভালোবাসা, একটা জাতীয়তাবাদের যে স্পিরিট, আমার দেশটা শ্রেষ্ঠ, এই রানী এলিজাবেথ এসে সমগ্র মানুষের মধ্যে ছড়াতে পেরেছিলেন। এবং সবথেকে বড় কথা, এই সময় যে মানুষ তার পছন্দ, মানুষের জন্যেই যে সব কিছু, মানুষ তার ভালো লাগার জন্য যে এই যে একটা এক্সপ্লোরেশন, এই যুগ থেকেই শুরু হয়। এই যুগটাকে বলা হয়েছে রেনেসাঁ হিউম্যানিজম। এই সময় মানুষ এক্সপ্লোর করছে, মানুষ শুধুমাত্র তার নিজের ঘর নিয়ে খুশি নয়, মানুষ কি করছে জানতে, মানুষ খুঁজতে, তাদের মধ্যে কিন্তু একটা বড় একটা প্যাশন এসেছে। তাই দেখতে পাচ্ছি ভাস্কো দা গামার মতো লোক, কলম্বাসের মতো লোক, তারা দেশ বিদেশে পাড়ি দিচ্ছে, নতুন দেশ খুঁজছে, ম্যাপিং করছে, অর্থাৎ তারা কিন্তু ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়। কিন্তু এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে একটা বিশাল বড় চেঞ্জ এলো। মানুষ নিজেকে প্রকাশ করতে চাইছে, নিজের ক্ষমতাটাকে জাহির করতে চাইছে, মানুষ তার ট্যালেন্টটাকে শোকেস করতে চাইছে। এই পিরিয়ডে কিন্তু সেটা শুরু হলো। তার কারণ হচ্ছে ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, যেটা চসার তাকে এক কথায় ওই দোরগোড়াই ছিল, চসার ওই সিঁড়িটাকে বাইতে শুরু করেছিল, সেই ইংরেজি ল্যাঙ্গুয়েজটা এখানে এসে কিন্তু একটা সুন্দর একটা মার্জিত ভাষায় রূপান্তরিত হতে শুরু করেছে, অর্থাৎ মডার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হওয়ার ধাপে রয়েছে। এই সময়ে যে সমস্ত লেখকরা এসেছিলেন তার মধ্যে অনবদ্য হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, এডমান্ড স্পেন্সার, সিডনি, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন প্রমুখ। এরা ইংলিশ সাহিত্যটাকে বলতে গেলে একেবারে ভরে ভরে ঠাসা ঠাসা এমন সম্ভার দিয়েছে। ইংরেজি সাহিত্য দেশ বিদেশ সব জায়গায় চর্চিত হয়েছে। যে সাহিত্যকে নিয়ে আমরা মানে কপি করতাম, সেই ক্লাসিক্যাল সাহিত্য, গ্রিস এবং রোমের সাহিত্য, এই যুগের লেখকরা তারা অনুকরণ হয়তো করেছে, কিন্তু তাদের সাহিত্য এত সুন্দর ছিল, সর্বোপরি দেশ বিদেশ গোটা বিশ্বে ছাপিয়ে গেছিল। তো এই যুগের যদি আমরা একটু লেখাগুলিকে দেখি, তার মধ্যে দেখব যে মানুষের মধ্যে সেলফ কনফিডেন্স, কিউরিওসিটি অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বকে নিয়ে জানার কৌতূহল, ক্লাসিক্যাল লার্নিং, একটু আগে বললাম গ্রিস এবং ওই রোমের সাহিত্যকে তারা কিন্তু বাদ দেয়নি, তারা সেই সাহিত্যগুলোকে পড়েছে, নিচড় নিয়েছে এবং সেখান থেকে নতুন দিশা দিয়েছে। এই যুগে কবিতা, নাটক, গদ্য সব দিকে কিন্তু একটা উচ্চ পর্যায়ের একটা সাহিত্যের সম্ভার সৃষ্টি হয়েছে। আর এই জন্যেই তো বলা হয়েছে এই যুগটাকে গোল্ডেন এজ। আমরা চলে আসবো এই সময়ের কিছু রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে। তো এই সময়ে 1559 খ্রিস্টাব্দে এলিজাবেথের যে সেটেলমেন্টটা পিওরলি এখানে হয়। বিশেষ করে ইংল্যান্ডে তখন এই ক্যাথলিক্স এবং প্রোটেস্ট্যান্ট, এই যে খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব ছিল,
রানী হিসাবে কিন্তু এলিজাবেথ দ্য ফার্স্ট একজন সুচারু একজন লিডার বলতে হয়। তিনি এই যে ডিকেডেন্স, এই যে একটা যে চাপান্তরকে তিনি কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডেল করেছিলেন। এছাড়া এই সময়ে ঘুরেছিল স্প্যানিশ আর্মাডা, অর্থাৎ স্পেনদেরকে নৌ বিদ্রোহে হারানো হয়েছিল। সো মিলিটারি ট্রায়াম্ফ, ন্যাশনাল কনফিডেন্স বেড়ে গেছিল যে ইংল্যান্ডের মতো দেশ স্পেনকে হারিয়ে দিচ্ছে। সো এই যে একটা মানে গৌরব, একটা বিষয়টা হচ্ছে যে একটা টাইম আমরা যদি ক্রিকেটের জগতে চলে যাই, অস্ট্রেলিয়া ছিল সব থেকে একজন, এখনও তার দাপট রয়েছে, কিন্তু ভারত এখন একটা রাইজিং সুপারস্টার হয়ে গেছে, সবার কাছে থ্রেড হয়ে দাঁড়িয়েছে বিকজ অফ এই যে ন্যাশনালিটি, ন্যাশনাল একটা যে একটা জিল মানুষের মধ্যে এসেছে। ওকে, এছাড়া এক্সপানশন অ্যান্ড ডিসকভারি, মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে, ডিসকভার করছে। এই যে স্যার ফ্রান্সিস ড্রেক, স্যার ওয়াল্টার রালি, এবং এইদেরকে নিয়ে সাহিত্য রচনা হয়েছে। তোমরা যদি টেম্পেস্ট পড়ো, ডক্টর ফস্টাস, এই সমস্ত কাহিনীতে কি সুন্দর করে মানুষের জ্ঞান পিপাসুতা, মানুষের যে নতুন কিছুর অন্বেষণ, এগুলো সব রয়েছে। কোর্ট প্যাট্রোনেজ, কালচারাল লাইফ, এইসব একটা সেন্টার হাব হয়ে দাঁড়ায় এই রানীর রাজসভায়। তো লন্ডন এবং ইংল্যান্ডের এই পৃষ্ঠপোষকতা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপরে চলে আসবো সামাজিক এবং কালচারাল রেসপেক্টে কী হচ্ছিল। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখেছি, ইংল্যান্ডের রানী হিসাবে তিনি কিন্তু কনজারভেটিভ ছিলেন না। তার মধ্যে টেস্ট, তার মধ্যে ফ্যাশন, তার মধ্যে পোশাক আশাক, আদব কায়দা, এগুলো তো ছিল। তার সাথে সব থেকে বড় ছিল লিটারারি টেস্ট। তিনি সাহিত্যের প্রচুর পৃষ্ঠপোষক ছিলেন। তাই হয়তো তিনি বহু তাদের দেশের যে মানে কি বলবো শিক্ষাবিদকে দেশ দেশান্তর পাঠিয়েছেন। কেউ গেছে ইতালিতে, ইতালি থেকে সনেট শিখে এসেছে। কেউ গেছে রোমে, কেউ গেছে গ্রিসে, এবং সেখান থেকে পেত্রাক, বোক্কাসিও, ক্যাস্টিগন, এদের কাছ থেকে প্রভুত্বভাবে বহু সাহিত্যের যে ধরনগুলোকে, ট্যাকটিক্সগুলোকে শিখে এসেছে, এবং এখানে এসে সেগুলোকে শুধু কপি পেস্ট করেনি, ওগুলোকে নিয়ে তারা কাজ করেছে। ওখানে থেকে তারা কিন্তু নতুন ইনভেনশন করেছে। তাই তো দেখো আজকে কত কিছু সাহিত্যের সম্ভার আমরা পাচ্ছি। ল্যাঙ্গুয়েজ, সেখানে সেন্টেন্স স্ট্রাকচার, থিমেটিক দিক থেকে সব কিছুকে তারা এক্সপ্লোর করেছে। আর তার কারণ কালচারাল অ্যাটমসফিয়ারটা রানী এলিজাবেথ তেমনটাই বানিয়েছিল। ওকে, তো ডুয়াল কালচার চলছিল সেখানে। এক হচ্ছে রিফাইন্ড, পপুলার, এবং সাথে ক্লাসিক্যালও সাথেও ন্যাটিভটাও রয়েছে। দুর্দান্ত একটা কম্বিনেশন চলছিল। এই এলিজাবেথান পিরিয়ডকে বলা হয়ে থাকে গ্রোথ অফ ড্রামা অ্যান্ড থিয়েটার। এই নাটক, যে নাটকটা আমরা ক্লাসিক্যাল সাহিত্যে দেখেছিলাম, সেই ক্লাসিক্যাল সাহিত্যের নাটকটা অনেকাংশে আমাদের মনে হতো যে একটা কোথাও একটা রাজা রানীদের কাহিনী, কোথাও একটা এমন একটা ব্যাপার ছিল যেখানে ফেট বা ভাগ্য সবটাই বিচার করতো। এই জন্য ছিল যে যে ওখানে বিষয়টা ছিল যে ডেস্টিনিজ ক্যারেক্টার, মানে ভাগ্যে যা লেখা ছিল তাই হতো। তো এটা আমরা তো জানি, যত দিন গেছে, যত আমরা এই ভিডিও রয়েছে, ভাগ্য সবটা নয়, এখন এসেছে ক্যারেক্টার ইজ ডেস্টিনি। আর এই বিষয়গুলোকে নিয়ে মানে মানুষ কেন্দ্রিক, হিউম্যান সেন্ট্রিক যে নাটকের, এটা কিন্তু ইংল্যান্ডের সব থেকে বড় পিরিয়ড এলিজাবেথান পিরিয়ডেই শুরু হচ্ছে। ইয়েস, নাটক শুরু হচ্ছে কিন্তু একটু আগেই, মিডল ইংলিশ পিরিয়ডে, যখন আমরা ওই মিস্ট্রি প্লেজ, মিরাকল প্লেজ, মোরালিটি প্লেজ, ইন্টারলিউড, বাট ওগুলোতে কিন্তু অনেকটা অংশে ওই রিলিজিয়াস সেন্টিমেন্ট, ওখানে নৈতিকতা, ভালো মন্দ নিয়েছিল। কিন্তু নাটক ফর দ্য পাবলিক, মানুষের ইমোশন নিয়ে, মানুষের জীবন নিয়ে নাটকের মানে কি বলবো, নাটক যে দেখা, নাটক অ্যাক্ট করা, নাটকের প্রতি মানুষের যে ইমোশনটা ক্রিয়েট হয় কিন্তু এই এলিজাবেথান পিরিয়ড। এই এলিজাবেথান পিরিয়ডে কত থিয়েটার তৈরি হয়েছে। এই যে পাবলিক থিয়েটার হিসেবে দ্য থিয়েটার 1576-এ জেমস বারবেজ তৈরি করেছিলেন। এছাড়া আরও কত থিয়েটার হয়েছে, দ্য কার্টেন, দ্য রোজ, দ্য সোয়ান, দ্য গ্লোব থিয়েটার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেম, গ্লোব থিয়েটার অ্যান্ড দ্য থিয়েটার। দ্য থিয়েটার ইন 1576 দ্যাট ওয়াজ বিল্ড বাই জেমস বারবেজ, অ্যান্ড দ্য গ্লোব থিয়েটার, যেটার মানে কি বলবো পজিশনে শেক্সপিয়ার নিজে এই গ্লোব থিয়েটার কিন্তু পজিশনের মালিকও ছিলেন 1599-এ। তো এই বিশেষ করে এরকম যেমন থিয়েটারও তৈরি হয়, সাথে সাথে সেখানে কিন্তু এই যে অ্যাক্টিং করতো অ্যাক্টররা,
এরকম বহু কোম্পানিও তৈরি হয়েছিল, যেমন দেখো এই যে লর্ড চেম্বারলেন্স মেন, যেটা শেক্সপিয়ারের কোম্পানি ছিল, দ্য অ্যাডমিরালস মেন, যেটা ক্রিস্টোফার মার্লোর কোম্পানি ছিল। তো এই যে সব মানে নাটক যে মঞ্চস্থ হবে, এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যাত্রাপালা যারা করতো, তাদেরও কিন্তু দল গঠন হয়েছিল এই যুগ থেকে। অর্থাৎ এই যে দুটো সিগনিফিকেন্ট বললাম, লর্ড চেম্বারলেন্স মেন, এই লর্ড চেম্বারলেন্স মেনটা হচ্ছে শেক্সপিয়ারের কোম্পানি, আর দ্য অ্যাডমিরালস মেন এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর কোম্পানি। এই সময়ে একটা গ্রুপ ছিল, তোমরা নিশ্চয়ই জানো, ইউনিভার্সিটি ওয়েটস, এবং তাদের মধ্যে অন্যতম ছিলেন থমাস কিড, ক্রিস্টোফার মার্লো, আরও এরকম টোটাল 7 জন ছিল। তো আমি আসবো ইউনিভার্সিটি উইটসদের নিয়ে একটু পরে। তো এই এলিজাবেথেন ড্রামা এবং থিয়েটারকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল থমাস কিড, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার। তো এই যুগে কি নেই নাটকে? নাটকে রয়েছে কমেডি, ট্র্যাজেডি, হিস্টোরি, এভরিথিং। মানে একটা গোল্ডেন এজ অফ ইংলিশ ড্রামা বলা যেতে পারে। নেক্সট, এই এলিজাবেথেন যে নাটকগুলো পেলাম, এই নাটকগুলোর ফিচারগুলো দেখে নাও। 1, ফিউশন অফ ক্লাসিক্যাল অ্যান্ড ন্যাটিভ এলিমেন্টস, অর্থাৎ ওই গ্রিস এবং রোমের তো তারা কি করছে, ইনফ্লুয়েন্স নিচ্ছে, তো সেটাকে নিয়ে শুধু কি ওটাকেই দেখাচ্ছে? না না না, ইংল্যান্ডের যে ফোক ট্র্যাডিশন রয়েছে সেগুলোকে, বিশেষ করে মোরালিটি প্লে, ইন্টারলিউড, সেগুলোকেও ইনক্লুড করাচ্ছে। তোমরা যদি গর্বডাং নাটকটা দেখো বাই থমাস স্যাকভিল অ্যান্ড থমাস নর্টন, বুঝতেই পারবে। ওকে, এছাড়া দ্বিতীয় যদি ফিচার দেখো, অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স। এই ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ নিশ্চয়ই তোমরা জানো যে সার্ডি ইনি কিন্তু ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন ইতালি থেকে, এবং সেটাকে পারফেক্ট করেছিল ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ার। তো এই ব্ল্যাঙ্ক ভার্সের লেখা মার্লোর তাম্বুরল্যান্ড কি দুর্দান্ত নাটক। এছাড়া তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কমপ্লেক্স ক্যারেক্টারাইজেশন। চরিত্র স্ট্রেট ফরওয়ার্ড নয়, রাউন্ড ক্যারেক্টার, ফ্ল্যাট ক্যারেক্টার সমন্বয়ে নাটক কিন্তু সুন্দর হয়ে উঠছিল। এবং সবথেকে বড় কথা, শুধু ক্যারেক্টারের রোল প্লে নয়, ক্যারেক্টারের সাইকোলজি, ওই ডিপে ঢোকা কেন করছে, তাদের মেন্টাল যে একটা ডিবেট কনস্ট্যান্টলি হচ্ছে, কনভারসেশন, এভরিথিং দেখানো হয়েছে। তো যদি হ্যামলেটের ইন্ট্রোস্পেকশন, ম্যাকবেথের অ্যাম্বিশন, ডক্টর ফস্টাসের সেই ট্র্যাজিক, যদি সেই এমগুলো দেখো, তাহলে দেখবে যে কি সুন্দর, কি শেক্সপিয়ারের চরিত্র এমন তুই পারবে না যদি একবার তাদের সম্পর্কে জানো, পড়ো, আনটিল ইউ ডাই। ওকে, থাকবে মাথায় কিন্তু। এছাড়া চতুর্থ ফিচার্স হচ্ছে ট্র্যাজিক এবং কমিক এলিমেন্ট। তো একসাথে ট্র্যাজিক আবার একসাথে কিন্তু কমিক এলিমেন্ট, এগুলো কিন্তু কম্বিনেশন আমরা হ্যামলেটে দেখেছি। ওকে, যেমন হচ্ছে তার গ্রেভ ড্যাগার সিনে, আর ম্যাকবেথে দেখেছি তার পোর্টার সিনে। এবারে পঞ্চম, রিচ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমেজারি, মানে লেখারও একটা আর্ট, এবং সেখানে ভাষা এবং ইমেজারি অত্যন্ত বড় একটা জিনিস। আর এক্ষেত্রে আমরা দেখেছি যে কবিতা মানে সঙ্গীত, দেখেছি যদি অ্যাজ ইউ লাইকের নাটক পড়ো, সেই নাটকে কত যে কমিক্যাল ওয়েতে, কত যে মিউজিক, কত সনেট ঢোকানো রয়েছে, এরকম প্রচুর রয়েছে। শেক্সপিয়ারের শুধু 154টা সনেট নয়, আরও অনেক সনেট আছে সেই তার নাটকের মধ্যে ঢুকে আছে। তো এই যে রিচ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমেজারি বড় একটা রোল প্লে করেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে নাটক মানুষের জন্য, কমন পিপিলের জন্য খোলা হয়ে গেল, আর তার জন্য থিয়েটার সব থেকে বড়। এখানে এলিজাবেথেন থিয়েটার কিন্তু 4 দিকে ছড়িয়েছিল, তার মধ্যে দ্য গ্লোব, রোজ প্রমুখ ছিল। এবারে চলে আসবো এলিজাবেথেন যে এই নাটকগুলো আমরা পাচ্ছিলাম, এগুলোর থিম কোন কোন বিষয় নিয়ে ডিল করতো। এই দেখো, বিষয় হচ্ছে দ্য থিম অফ হিউম্যান কন্ডিশন, মানুষের তৎকালীন পরিস্থিতি, মানুষ কেমন ছিল, এবং রানিশা হিউম্যানিজম কি কি থাকতে পারে। যেমন হ্যামলেট নাটক যদি দেখো, ওখানে উইলিয়াম শেক্সপিয়ার দেখাচ্ছে মডার্ন মানুষরা ইনডিসিশনে ভুগছে, কি করতে পারবো, করবো না, করতে পারবো কি, হ্যাঁ যদি কি হয় ভুল হয়ে যায়, এই ইনডিসিশন, মোরাল করাপশন, নৈতিক দুর্নীতি, হ্যাঁ, কোয়েশ্চেন অফ এক্সিস্টেন্স, এগুলো নিয়ে রয়েছে হ্যামলেট নাটকে। ডক্টর ফস্টার যদি পড়ো, সেখানে দেখবে যে একটা মানুষের কিভাবে ট্র্যাজিক ডাউনফল ঘটছে। অর্থাৎ মানুষের উচ্চাকাঙ্ক্ষা ছিল, 24 বছর চাইছিল যে এমনভাবে সে কাটাবে যেখানে সেই হচ্ছে বস, হ্যাঁ। কিন্তু আমরা জানি মানুষের জীবনে
লিমিটলেস কিছু নেই, সবটার মধ্যে লিমিট থাকে, কিন্তু সে লিমিটলেস হতে চেয়েছিল। তো ডক্টর ফস্টার দেখিয়ে চেয়েছে হিউম্যান কন্ডিশন। এবারে রাজা কিং লিয়ার বুড়ো বয়সে ভীমরতি, বুড়ো হয়ে গেছে, বলছে যে আমি আমার রাজত্ব ভাগ করব 3 মেয়ের মধ্যে, কে কত ভালোবাসে দেখে, সবাই ঠকিয়ে গেছে। তো এই হিউম্যান কন্ডিশন নিয়ে আমরা দেখতে পেয়েছি এলিজাবেথের নাটকের মধ্যে রয়েছে। দ্য কনফ্লিক্ট বিটুইন ফেট অ্যান্ড ফ্রি উইল, ভাগ্য আর স্বইচ্ছায় চিন্তা নেওয়া। তো এইগুলো ম্যাকবেথ নাটকে দেখেছি। ম্যাকবেথে সেখানে ডাইনিদের যে প্রফেসি ফুলফিল করেছে, আর ম্যাকবেথের অ্যাম্বিশন রাজা হব, ফ্রি উইল, ফেট। ডক্টর ফস্টার্স একই রকমভাবে সে চেয়েছিল কি, যে তিনি চেয়েছিল 24 বছর থাকবে, ফ্রি উইলে কাটাবে, কিন্তু বাট অ্যাট দ্য এন্ড তার ফেট, ভাগ্য, যখন 24 বছর কেটে যায়, লুসিফার আসে, তাকে কীভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কি তার ওই মানে কি বলবো, একটা বিধ্বংসী অবস্থায় তার মৃত্যু হচ্ছে, ফেট। ওকে, সো ফ্রি উইল মানুষকে কিন্তু তাড়িত করে, ইগো, ঈদের মতো, তাই না? তো ফেট এবং ফ্রি উইলের সেকেন্ড থিম। তৃতীয় হচ্ছে রিভেঞ্জ অ্যান্ড জাস্টিস, প্রতিশোধ এবং ন্যায়। তোমরা হ্যামলেট নাটকে দেখেছো, স্প্যানিশ ট্র্যাজেডি, তিতাস অ্যান্ডোনিকাস, এগুলো কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডির পার্ট। নেক্সট চলে আসবো লাভ অ্যান্ড প্যাশন। এই লাভ অ্যান্ড প্যাশন তো কমেডিতে ভরা রয়েছে, রোমিও অ্যান্ড জুলিয়েট, মাচ অ্যাবাউট নাথিং, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এগুলো সব রয়েছে। অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা এবং পাওয়ার, তো ম্যাকবেথ অবশ্যই আসবে, ডক্টর ফস্টার আসবে, রিচার্ড III আসবে। অ্যাপিয়ারেন্স ভার্সাস রিয়ালিটি, হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, এগুলো হচ্ছে এই থিমের উপর বেস্ট করে রচনা করা। অর্ডার, ডিসঅর্ডার, গ্রেট চেন অফ বিং, এগুলো নিয়ে ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যামলেট পাবে তোমরা। প্যাট্রিয়টিজম, দেশাত্মবোধ, ন্যাশনাল আইডেন্টিটি নিয়ে লেখা। তো শেক্সপিয়ারের ঐতিহাসিক নাটক যেমন হচ্ছে রিচার্ড II, হেনরি IV, হেনরি V, এগুলোতে রয়েছে। মালুর, এডওয়ার্ড II, অবভিয়াসলি প্যাট্রিয়টিজম নিয়ে লেখা। এবারে চলে আসবো এই যুগের শ্রেষ্ঠ নাট্যকার এবং তাদের নাটক রচনা নিয়ে। প্রথমে আসবো থমাস কিট, অনবদ্য একজন রাইটার, নাট্যকার, যিনি ইউনিভার্সিটি উইটসের মধ্যে এক অন্যতম। ইউনিভার্সিটি উইটস, যদিও তিনি কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি উইটস বলতে আমরা অক্সফোর্ড এবং কেমব্রিজে পড়া কিছু ছাত্রছাত্রীদের কথা বলছেন যারা নাটক চর্চা করছে, কিন্তু এই ব্যক্তিটা কোথাও পড়েনি, কেমব্রিজেও পড়েনি, অক্সফোর্ডেও পড়েনি, তবুও তাকে ইউনিভার্সিটি উইটস বলা হতো। তো ইনার মধ্যা কথা বেস্ট ওয়ার্ক হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, যার পারফরমেন্স হয়েছিল 1587 প্রথম, এবং তার প্রিন্টেড হয়েছিল, পাবলিশড হয়েছিল 1592 খ্রিস্টাব্দে। তো অনেকে থমাস কিটকে বলে থাকে ফাদার অব এলিজাবেথান রিভেঞ্জ ট্র্যাজেডি। তো এলিজাবেথান রিভেঞ্জ ট্র্যাজেডির জনক বলা হয়ে থাকে ইনাকে। তো এই স্প্যানিশ ট্র্যাজেডি সেনেকা, রোমান পোয়েট, রোমান নাট্যকার রাদার, সেনেকার মডেলে লিখেছেন, অর্থাৎ যেখানে ইংলিশ স্টেজে যেগুলো আগে দেখানো হতো না, যেমন প্রতিশোধ নেওয়া হচ্ছে মঞ্চে, ঘোস্ট, রক্তক্ষয়, ম্যাডনেস, শৈলকে, এগুলো দেখানো হয়েছে। তো এবারে যেসব ডিভাইসগুলো ইউজ করেছিল তার মধ্যে একটা ছিল ডিভাইস অফ ডিলেড রিভেঞ্জ, মানে প্রতিশোধ নেওয়া ইনস্ট্যান্টলি নয়, মানে দেরি করে তিনি প্রতিশোধ দিচ্ছে, এবং যেটা আমরা দেখেছি হ্যামলেট নাটকেও কিন্তু শেক্সপিয়ার ইউজ করছে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কাহিনীর হিরো হচ্ছে হাইরোনিমো, ওকে, যে তার প্রতিশোধ দিতে চাইছিল তার সন, তার পুত্রের হত্যাকারীকে খুন করার জন্য। তো এই কাহিনীটি অত্যন্ত হৃদয় বিদারক কাহিনী, স্প্যানিশ ট্র্যাজেডি। সবাই এই নাটকটির সামারি অবশ্যই পড়ব, কারণ প্রায়শই স্প্যানিশ ট্র্যাজেডি থেকে প্রশ্ন আসে। এবারে চলে আসবো পরবর্তী রাইটার ক্রিস্টোফার মার্লো, জন্ম 1564, মৃত্যু 1593। এবারে কিছু কমন ফ্যাক্ট, এই 1564-এ আরেকজন দিকপালের জন্ম হয়, তার নাম উইলিয়াম, বলো, শেক্সপিয়ার। এই উইলিয়াম শেক্সপিয়ার, এবং যদি তোমরা এই ক্রিস্টোফার মার্লোর দুজনের যদি ছবি এক পাশে রাখো না, মনে হবে দুজনেই হুবহু সেম। এবং একটা কমন ফ্যাক্টও দেখা গেছে যে যতদিন উইলিয়াম শেক্সপিয়ার লেখা শুরু করে তবে ততক্ষণে ক্রিস্টোফার মার্লোর কেরিয়ার শেষ হয়ে গেছে, অর্থাৎ 1593-তে ক্রিস্টোফার মার্লো মারা যাচ্ছে, ততদিন কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার সিগনিফিকেন্ট কিছু রচনা করেননি। তার সিগনিফিকেন্ট লেখা শুরু হয় 1593-এর পর থেকে। তাই অনেকে মনে করেন যে এই ক্রিস্টোফার মার্লোই উইলিয়াম শেক্সপিয়ার ছিল, তার জন্মসাল একই বলে। অ্যাকচুয়ালি এর জন্মসাল 1564, আর
উইলিয়াম শেক্সপিয়ারের জন্মসাল একই, কিন্তু মৃত্যু সাল উইলিয়াম শেক্সপিয়ারের হচ্ছে 1616। ওকে, সো 1616। ওকে, সো আমরা এবারে চলে আসি ক্রিস্টোফার মার্লোকে নিয়ে। তার 4টি সর্বশ্রেষ্ঠ কালজয়ী নাটক, যার জন্য হয়তো যদি শেক্সপিয়ার না থাকতো তাহলে হয়তো আমরা বলেই ফেলতাম যে মার্লোই হচ্ছে শ্রেষ্ঠ নাট্যকার। তার প্রথম নাটক আমরা যদি বলি ট্যাম্বুরলেইন দ্য গ্রেট, অনবদ্য নাটক, 1587-এর প্রথম পার্ট, 1588 দ্বিতীয় পার্ট। ডক্টর ফস্টাস, ওহ কি নাটক একটা, 1558 থেকে 89 লেখা হয়েছে, পাবলিশ হচ্ছে 1604-এ। দ্য জিউ অব মাল্টা, বারাবাস, এই চরিত্রের নামটা আমার মাথায় চলে আসছে, অনবদ্য নাটক এখানে দ্য জিউ অব মাল্টা, এবং সর্বশেষে এডওয়ার্ড দ্য সেকেন্ড। ওকে, এই 4টি নাটক অনবদ্য, অবশ্যই তোমাদের কিন্তু মানে ডিটেইলি স্টাডি করতে হবে। ওকে, তো এডওয়ার্ড দ্য সেকেন্ড, যেখানে গেভস্টোন রাজা এডওয়ার্ড দ্য সেকেন্ড, মর্টিমার, কি কাহিনীগুলো অত্যন্ত সুন্দর রয়েছে। তো তোমরা এখানে বিশেষ করে যেগুলো জানতে হবে, মার্লো কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে ম্যাক্সিমাম লেখাগুলি লিখেছে, অর্থাৎ আয়াম্বিক পেন্টামিটারে, এবং তার হিরোকে বলা হতো মার্লোভিয়ান হিরো। কেমন মার্লোভিয়ান হিরো কারা? যারা হচ্ছে ওভার রিচিং ইন্ডিভিজুয়ালস, যাদের কোনো উচ্চাকাঙ্ক্ষার বা আকাঙ্ক্ষার শেষ নেই, এরা হচ্ছে বাউন্ডলেস অ্যাম্বিশনের ভুক্ত লোক। এরা ভাবে যে কী করে ফেলবো, সীমাহীন একটা মার্লোভিয়ান হিরোর মধ্যে ছিল। ওকে, তো এরা রেনিশা আইডিয়ালিজম অর স্ট্রাইভিং বিয়ন্ড হিউম্যান লিমিটস, এরা সর্বদা মানুষের যে ক্যাপাসিটি তার থেকে বেশি জানতে চায়। এই ডক্টর ফস্টাস বেটা সব পড়ে নিয়েছে, এত পড়াশোনা করে নিয়েছে, তারপরেও তার শান্তি হচ্ছে না। হ্যাঁ, লাস্টে ব্ল্যাক ম্যাজিক পড়তে চলে গেছে। যাই হোক, অ্যাট দ্য এন্ডে ড্যামনেশন পেয়েছিল। 24 বছরের সেই ফ্রি উইল করার পরে তাকে শেষে তাকে মৃত্যুদণ্ড, জঘন্যভাবে মৃত্যু হতে হচ্ছে। ওকে, চলে আসো পরবর্তী নাট্যকার, অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ লেখক উইলিয়াম শেক্সপিয়ার, জন্ম 1564, মৃত্যু 1616। তো তার নাটক অগাধ, তাই আমরা তাকে ভাগ করে নিয়েছি আর্লি কমেডিজ অর হিস্ট্রি, যেটা 1590 থেকে 1595। আমি তোদের 1593 থেকে বলছি না, দেখো এই কমেডি অফ ইরোর্সটা 1592, বাকি রিচার্ড 3 1593, মিডসামার্স নাইটস ড্রিম 1595। তো মধ্যা কথা হচ্ছে ওই মানে মার্লোর মরার পরেই তার বেশি লেখা। গ্রেট ট্র্যাজেডিজ, HOKM মানে হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, সর্বশ্রেষ্ঠ এই 4টি গ্রেট ট্র্যাজেডিজ তার। ওকে, পাবলিকেশনগুলো দেখে নেবে, কারণ এগুলো কিন্তু প্রায়শই ইম্পর্টেন্ট। এগুলো রোমান্সের দিক থেকে টেম্পেস্ট, সিম্বলাইন, উইন্টারস্টেল। তো এর বাদেও আরও আছে, নিশ্চয়ই জানো, 37 তার প্লেস। ওকে, তো তাকে বলা হয়েছে গ্রেটেস্ট আর্টিস্টিক ফিকশন। নিজে মানে স্কুলে পড়াশোনা করেনি, হ্যাঁ, কিন্তু আমাদের তাদেরকে পড়তে হয় প্রচুর এই নাটক সব। মানে এমন এই কোনো দেশ নেই যেখানে হয়তো এই নাটক পড়া হয় না, মানে চমৎকার মানুষের কারিশমা বলতে পারি। তো যাই হোক, ট্র্যাজেডি, কমেডি, হিস্টোরি, রোমান্স কি লেখেননি। ওকে, তো তার মানে রেঞ্জ অফ যদি ক্যারেক্টার দেখো না, পাগল হয়ে যাবে। কোথায় দেখতে হবে রাজা রয়েছে, আবার ভালো রয়েছে, হ্যাঁ, কোথাও ভালো রয়েছে, আবার কোথাও আবার পাগলও রয়েছে। তার চরিত্র সব কিছু ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করেছেন, প্রচুর তার এই সমস্ত রয়েছে। আমি শেক্সপিয়ার নিয়ে সেপারেট যদি তোমরা আলোচনা চাও আলোচনা করবো, শেক্সপিয়ার থেকে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষা নেই। ওকে, নেক্সট আসবো পরবর্তী অনবদ্য লেখক বেন জনসন, 1572-তে জন্ম, 1637-এ তার মৃত্যু। তো তার লেখা সিগনিফিকেন্ট যে নাটকগুলো রয়েছে একদম বাদ দেওয়া যাবে না। এভরি ম্যান ইন হিজ হিউমার, ভলবনে, কি নাটক মাইরি, দুর্দান্ত দুর্দান্ত, পড়ে নিও। ওই যে মানে কি বলবো, চরিত্রগুলো বাবা কি অনবদ্য। হ্যাঁ, অবশ্য দ্য অ্যালকেমিস্ট, এটাও কিন্তু পড়ো। হ্যাঁ, বার্থোলোমিউ ফিয়ার, এগুলো লেস ইম্পর্টেন্ট, তবে অবশ্যই প্রথম 3টি নাটক, প্রথম 3টির থেকে বড় 2টো, ভলপনে আর দ্য অ্যালকেমিস্ট অবশ্যই পড়ো। তো ইনি কমেডিয়ান স্যাটিরিস্ট ছিলেন, এবং তিনি যে লেখা লিখতেন কমেডির যে টাইপটা, এটা মাথায় রেখো, কমেডি অফ হিউমার্স। সাধারণত কমেডি দুটো টাইপের, সাধারণত বলছি আমি, অনেক টাইপের হতে পারে, কিন্তু সাধারণত দুটো হয়ে থাকে, কমেডি অফ হিউমার্স, ওকে, কমেডি অফ হিউমার্স, আর এটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স। আশা করি বুঝতে পারলে।
তো এটা পরে পাবো, এটা রেস্টোরেশন পিরিয়ডে রয়েছে। আর কমেডি অফ হিউমার্সটা বেন জনসন বেশি ডিল করেছে। এই কমেডি অফ হিউমার্স কি হয়, সাধারণত আমাদের শরীরে না 4টে ফ্লুইড থাকে, কি যে ব্লাড, প্লেগাম, ইয়েলো বাইল, ব্ল্যাক বাইল। এই 4টি ফ্লুইডের মধ্যে যদি একটা কম বা বেশি হয়ে যায় তো মানুষের শরীরে কিছু বিকৃতি আসে। তো এই শরীরের বিকৃতি আসে এবং সেই শরীরের বিকৃতিটাকে দেখিয়ে যদি আমরা কমেডি ক্রিয়েট করি তাহলে কমেডি অফ হিউমার্স। আর কমেডি অফ ম্যানার্সটা একটু আলাদা, যেখানে আমরা মানুষের কথা বলা, আদব কায়দা, মানুষের মানে অ্যাটিটিউড এগুলোকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স। ওকে, সো কমেডি অফ হিউমার্স বেন জনসন কিন্তু অত্যন্ত বেশি করে ডিল করেছেন। তো তিনি এই লেখার মাধ্যমে সমাজের যে দুর্নীতি, হিপোক্রিসি, লোভ, ফলি এগুলো সব দেখিয়েছে। তার ভলপেনি এবং অ্যালকেমিস্ট সব থেকে মানে অধিকভাবে এগুলো দেখিয়েছে। বিশেষ করে লন্ডন সোসাইটি কত করাপ্টেড ছিল ওটাকে দেখিয়েছে। এছাড়া মাস্ক, এই যে মুখোশ পরে অভিনয় করা, এগুলো কিন্তু বেন জনসন অধিকভাবে চর্চা করেছে। চলে আসো পরবর্তী, এরা অতটা সিগনিফিকেন্ট মাইনরের দিকে পড়ে, যেমন হচ্ছে জর্জ পিলি। জর্জ পিলি তার লেখা অ্যারেঞ্জমেন্ট অফ প্যারিস, এডওয়ার্ড ফার্স্ট, ব্যাটল অফ অ্যালকাজার। আমি বলবো না এত বেশি, যে তোমরা মনে জানো যে এই লেখাগুলো। ওকে, চলে আসো পরবর্তী, রবার্ট গ্রিন। হ্যাঁ, এই লোকটা একটু সিগনিফিকেন্ট, 1558 তার জন্ম, 1592 তার মৃত্যু। হ্যাঁ, এই ফ্রায়ার বেকন এবং ফ্রায়ার ব্যাঙ্গি এই নাটকটা খুব গুরুত্ব, এবং এই লোকটা শেক্সপিয়ারকে বলেছিল আপস্টার্ট ক্রো, হ্যাঁ, একটা দাঁড় কাক বলেছিল তাকে, এই রবার্ট গ্রিন বলেছিল। ওকে, সো তার ফ্রায়ার বেকন, ফ্রায়ার বাঙ্গে বিখ্যাত, অরল্যান্ডো ফিউরিসও বিখ্যাত। ওকে, মোটামুটি এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা। তো তিনি একদম প্রোজ প্যাম্পলেটিয়ার, এই যে বলছিলাম তোমাদেরকে, তার লেখা গ্রডস ওর্থ অফ উইট, এই 1592-তে তার লেখা। এখানে শেক্সপিয়ারকে সে বলেছিল অ্যান আপস্টার্ট ক্রো। দেখেছো তো? এবারে চলে আসবো পরবর্তী, থমাস ডেকার, অন্যতম একজন লেখক। তবে বলবো না ওই শেক্সপিয়ার আর ক্রিস্টোফার মার্লো জনসন তাদের থেকে লেস ইম্পর্টেন্ট, তবে মাথায় রাখতে হবে। থমাস ডেকার, তার দ্য শুমেকার্স হলিডে মোস্ট ইম্পর্টেন্ট, দ্য অনেস্ট হোর অবভিয়াসলি পড়বে তোমরা এটা। ওকে, নেক্সট চলে আসবো থমাস হেউড, প্রায় 200টিরও বেশি নাটক লিখেছিল। কি ভাই, হ্যাঁ, একদম তোর লেখার স্কিল সত্যি অনবদ্য। 200টি নাটক, শেক্সপিয়ার 37, 200। তবে এই যে বিধির বিধান, 200টি লেখেও বিখ্যাত নয়, 37টি লিখে বিখ্যাত। যাই হোক, মানে লেখার কৌশলটা বড় কথা। তো এ ওমেন কিল্ড উইথ কাইন্ডনেস, কি অনবদ্য নাটক পড়ো তোমরা, মানে কিভাবে তার ওই রাগী বউ, তার জেদি বউটাকে সে চুপ করিয়ে দিচ্ছে, যে বলছে এ ওমেন কিল্ড উইথ কাইন্ডনেস। দুর্দান্ত নাটক পড়বে তোমরা। ফিয়ার মেড অফ দ্য ওয়েস্ট পারো, তবে এ ওমেন কিল্ড উইথ কাইন্ডনেসটা মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে। তো ডোমেস্টিক রিয়ালিজম, মানে ঘরের যে কাহিনী, ঘরের গৃহস্থ কাহিনী লিখে ফেমাস হয়েছেন থমাস হেউড। তারপরে চলে গেছে জন লিলি, তার লেখা এন্ডিমিয়ন, এবং ক্যাম্পাসের মধ্যে এন্ডিমিয়নটাকে বেশি করে পড়ো। তিনি কোর ড্রামাটিস্ট ছিলেন, এবং তার লেখা ইউফিউজম, মানে ইউফিউজ তার লেখা ছিল, সেখান থেকে একটা টার্ম উঠে আসে ইউফিউজম, মানে কি একটা অধিকভাবে মানে অলঙ্কৃত করে ভাষা, মানে একটা কথা আমি এত অলঙ্কার, এত রিদমিক ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, যেন মনে হচ্ছে যে বেশি একটু মানে মাখন দিচ্ছি। তো এই বেশি মাখন দিয়ে লেখা ইউফিউজম, এটা জন লিলি লেখা ইউফিউজ থেকে এসেছে। ইউফিউজম একটা টার্ম। নেক্সট চলে আসবে জন ওয়েবস্টার। না, ইনাকে কিন্তু মানে সেই লেভেলের রাইটার বলতে, জন ওয়েবস্টার কিন্তু অনবদ্য একজন ট্র্যাজিক রাইটার। তার দুটো ট্র্যাজেডি, দ্য হোয়াইট ডেভিল অ্যান্ড দ্য ডাচেস অফ মালফি, কি অনবদ্য দুটো নাটক, মানে পড়লেই না সে গায়ে কাটা দেবে। মানে জাস্ট মানে ওই যে কি বলি, যখন তোরা দ্য ডাচেস অফ মালফিতে মানে তাকে মানে কি বলবো, মানে তার মৃত সন্তানের হাত দেওয়া হচ্ছে টাচ করতে, মানে কি বলবে। আবার একজন মানে দুজনই দাদা, ফার্ডিনান্ড এবং তার নামটা মনে করতে পারছি না, মানে দুজন দাদা হয়ে বোনকে কীভাবে মেন্টালি পাগল করিয়ে দিচ্ছে। এবং এখানে সেই ভাড়াটে খুনিটা বর্ষলা কি দুর্দান্ত অভিনয় করছে, মানে ভাড়াটে খুনিটাকে দু ভাই ঠিক করলো, লাস্টে সেই খুন টুন সব কিছু করলো, লাস্টে তার বেতন দিচ্ছে না, লাস্টে সেই খুনিটাই দুজনকে খুন করে, মানে অনবদ্য কাহিনী, মানে পড়লেই বুঝতে পারবে। এবারে নাটক গেল মোটামুটি। তো এটা মানে জন ওয়েবস্টারকে এলিজাবেথনে পড়া হয় না, জেকোবিয়ানে পড়া হয়, তো পড়ে নিও সাথে, আমি এটা ঢুকিয়ে দিয়েছি যেহেতু। ওকে, চলে আসো এলিজাবেথন পোয়েট্রি। এলিজাবেথন কবিতা কেমন ছিল? নাটক তো গেল, এলিজাবেথন পোয়েট্রির মধ্যে
এখানে মেনলি হিউম্যানিস্টিক স্পিরিটটা নাটকেও ছিল, এখানে আছে। দেখো নাটকে বলতাম না মানুষের দুর্নীতি, সমাজের দুর্নীতি, মানুষের কি লোভ, লালসা, মেন্টাল ইনহিবিশন, এগুলো সব বলছিলাম। ঠিক কবিদের মধ্যেও রয়েছে হিউম্যানিস্টিক স্পিরিট, যেমন হচ্ছে মানুষের রূপ, মানুষের মর্যাদা, মানুষের ক্ষমতা, এগুলো নিয়ে লেখা হয়েছে। লাভ অ্যান্ড আইডিয়ালিজম, ভালোবাসা, আদর্শ নিয়ে লেখা। কোর্টলি লাপাপ্য, ভার্চু, তারপরে ইটার্নাল বিউটি, বিশেষ করে সালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, পড়েছো তোমরা নিশ্চয়ই। তো হিউম্যানিস্টিক স্পিরিট গেল, লাভ অ্যান্ড রিয়ালিজম গেল, অ্যালেগরি অ্যান্ড সিম্বলিজম। তো প্রচুর পরিমাণে রূপকাত্মক কাহিনী রয়েছে, সিম্বল প্রচুর ইউজ করা হয়েছে। তো তোমরা দেখি পড়ো দ্য ফেয়ারি কুইন বাই এডমান্ড স্পেন্সার, সেখানে 6টি যদিও পাওয়া গেছে বুক, মানে 12টি কল্পনা ছিল, 6টি কমপ্লিট হয়েছিল। সেখানে এক একটা বইতে এক একজন নাইট এক একটা কিছু মানে কোয়ালিটিসকে রিপ্রেজেন্ট করছে। তো এই যে সিম্বলিজম রয়েছে, অ্যালেগরি রয়েছে, মিউজিক্যালিটি, হ্যাঁ কবিতার মধ্যে একটা সুন্দর মানে সুর পাবে, অর্নামেন্টেশন সুন্দর, কিন্তু রেটোরিক্যাল ফিগার অফ স্পিচও পাবে তোমরা এখানে। এলিজাবেথ পোয়েট্রি কিন্তু এগুলোতে নিয়ে এসছে। ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স, অবশ্যই ক্লাসিক্যাল রাইটারদের প্রভাব পাবে, ওডস, এলিজিস, এপিক, এগুলো থেকে সব অনুপ্রাণিত হয়েছে। তো প্রথমে আসবে স্যার থমাস ওয়াট। স্যার থমাস ওয়াট তোমরা নিশ্চয়ই জানো যে স্যার থমাস ওয়াট এবং স্যার হেনরি হাওয়ার্ড, আসবো হয়তো পরে, স্যার হেনরি হাওয়ার্ড, এরা দুজনে মিলে ওই ইতালি গিয়েছিল, সনেট শিখে এসেছিল। এবং স্যার থমাস ওয়াট তিনি পেত্রাকান সনেটটাকে শিখে এসেছিলেন এবং সেটাকে নিয়ে চর্চা করেন, এবং তার একমাত্র কালেকশন সংস অ্যান্ড সনেটস, যা পরবর্তী সময়ে টোটালস মিসলানি নামে পাবলিশ হয়েছিল 1557, খুবই গুরুত্বপূর্ণ। এবং একে বলা হয়েছে যে ইংলিশ সনেটিয়ারের তিনি হচ্ছেন স্রষ্টা, মানে পথপ্রদর্শক। এবং পেত্রাকান স্ট্রাকচার নিয়ে লিখেছে, অক্টেভ এবং সেস্টের নিয়ে লেখা। ওকে, চলে আসবো পরবর্তী স্যার হেনরি হাওয়ার্ড অর আর্ল অফ সারে, তার সংস অফ সনেট টোটালস মিসলেনিয়াসে তারও কিছু অংশ ছিল, পাবলিশ হয়েছিল 1557-এ। ওকে, সো ইনি ইংলিশ বা শেক্সপিয়ারিয়ান যে সনেট হয়ে থাকে, অর্থাৎ ওই যে 3টে কোয়ার্টার এবং একটা কনক্লুডিং কাপলেট, এই স্যার হেনরি হাওয়ার্ড কিন্তু এই ধরনের সনেট কিন্তু লিখেছে। এবং ব্ল্যাঙ্ক ভার্স, অমিত্রাক্ষর ছন্দ নিয়ে লেখা, এগুলোও তার লেখা। এবং সেই অমিত্রাক্ষর ছন্দ পরবর্তী সময় বহুজন লিখেছে, উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, ভার্জিলের এনির যে ট্রান্সলেশনটা হয়েছিল সেক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। এছাড়া রয়েছে স্যার ফিলিপ সিডনি, অন্যতম অনবদ্য একজন কবি। মানে যদি আমরা মানে এলিজাবেথান পিরিয়ড বলি, সেই পিরিয়ডের যে যদি কবিদের কথা বলি তাহলে স্যার ফিলিপ সিডনি কিন্তু অনবদ্য। তো তার লেখা হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এই সনেট সিকোয়েন্সটা আর্লিয়েস্ট বলা যেতে পারে, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। অ্যাস্ট্রোফেল মানে হচ্ছে এখানে মানে স্টার, লাভার, অ্যাস্ট্রোফেল লাভার, আর স্টেলা মানে হচ্ছে স্টার, মানে স্টার লেভার। তো এখানে নিশ্চয়ই জানো যে ইনি স্যার ফিলিপ সিডনি, তিনি ভালোবাসতেন পেনিলোপে ডিভোরাক্সকে, কিন্তু লাইফে তাকে পায়নি। তো তাকে না পাওয়ার জন্য তিনি তাকে নিয়ে বহু আনরিকুইটেড, অতৃপ্ত ভালোবাসা, অপরিপূর্ণ ভালোবাসার কবিতা লিখে তার সনেট সিকোয়েন্সটা ছিল এটা, অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা। 1582-তে লেখা হয়েছিল, পাবলিশড হয়েছিল 1591-এ। তার আরেকটি লেখা যা লিটারারি ক্রিটিসিজম, যারা আমরা পড়াশোনা করবো ভবিষ্যতে যারা তোমরা রয়েছো, তো লিটারারি ক্রিটিসিজম দ্য ডিফেন্স অফ পোয়েজি, এটা খুবই সিগনিফিক্যান্ট, যেখানে কিন্তু তিনি কবিতাকে ডিফেন্ড করছে। যেখানে প্লেটো, যিনি কবিতাকে ব্যান করছেন, পোয়েটদেরকে, কবিদেরকে ঘৃণা করছেন, সেখানে তিনি কিন্তু ডিফেন্ড করছেন। তো স্যার ফিলিপ সিডনির দ্য ডিফেন্স অফ পোয়েজি লিটারারি ক্রিটিসিজমে সিগনিফিক্যান্ট রোল প্লে করবে। এবং যদি দেখি সনেট হিসাবে দ্য ফার্স্ট গ্রেট ইংলিশ সনেট সিকোয়েন্সের রচয়িতা হচ্ছে সিডনি, তার নাম হচ্ছে অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা। আমি কাহিনী বললাম অলরেডি, পেনিলোপ ডিভোরাক্সকে তিনি স্টেলা বলছেন। এখানে মোট এখানে 108টি সনেট রয়েছে এবং সাথে 11টি গান রয়েছে। ওকে, তো এছাড়াও আরও কিছু লেখা রয়েছে, বাট আমি সেগুলোকে নিয়ে ডিসকাস করছি না, ডিসকাস করলে অনেক দীর্ঘায়িত লেকচার হবে। সেপারেট যদি কোনো রাইটারকে নিয়ে ভিডিও চাও বা আলোচনা চাও, তাহলে অবশ্যই আমাকে টেক্সট করতে পারো বা কমেন্ট করতে পারো, আমি আলোচনা করবো। নেক্সট, এই যুগের আরও একজন অন্যতম কবি হচ্ছেন এডমান্ড স্পেন্সার। তো লেখার দিক থেকে, ভলিউমের দিক থেকে তিনি কিন্তু অনেকটা বিশাল বড় লেখালেখি লিখেছেন। তো তার লেখা দ্য সেফার্স ক্যালেন্ডার, এখানে আমরা একটা ক্যালেন্ডার পাবো এবং সেই ক্যালেন্ডারটাতে প্রত্যেকটা সিজনকে কিন্তু সে ডিকোড করছে এখানে। তো সেফার্স ক্যালেন্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা। দ্য ফেয়ারি কুইন, তার তো বলতে পারি যে ম্যাগনাম ওপাস। তো তার
পাবলিকেশনের দুবার হয়। 1590-তে 3টা বই, আর মানে 1 থেকে 3 অবধি, এবং বাকি 1596-এ 4 থেকে 6 অবধি পাবলিশ হয়। যদিও তার ইচ্ছে ছিল 12টি বই পাবলিশ করা, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তার আরও লেখা যেমন হচ্ছে আমোরেটি হচ্ছে তার সনেট কালেকশন, এবং এপিথালামিয়ান এটা হচ্ছে তার আরেকটি কবিতা। ওকে, তো তাকে বলা হয়েছে পোয়েটস পোয়েট, মানে এডওয়ার্ড স্পেন্সার। কে বলেছে? জন কিটস বলেছে কবিদের কবি, পোয়েটস পোয়েট। এবং এডওয়ার্ড স্পেন্সার একে বলেছে গ্রেটেস্ট নন ড্রামাটিক পোয়েট অফ দ্য এলিজাবেথান এজ। ওকে, তো আমি বলছিলাম সেপার্স ক্যালেন্ডার হচ্ছে ইচ মান্থ অফ দ্য ইয়ারকে নিয়ে 12 ইকলক মানে হচ্ছে বিকলিক, মানে রিলেটেড টু রাস্টিক ভিলেজ লাইফ নিয়ে লেখা। আর ফেয়ারি কুইন তো তা জানো নিশ্চয়ই, এপিক অ্যালিগরি অফ ভার্চু। তো এখানে তিনি প্রত্যেকটা বইতে না এক একটা ভার্চু দেখিয়েছে। একটাতে হলিনেস, পবিত্রতা, টেম্পারেন্স, চেস্টিটি, ফ্রেন্ডশিপ, জাস্টিস, কার্টেসি। দেখো 6টা বইতে 6টা রয়েছে। এবং এই টেক্সটে প্রচুর তিনি কিন্তু প্রাচীন ভাষা বা আর্কিক ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। তো এবার চলে আসবো পরবর্তী কবি উইলিয়াম শেক্সপিয়ার, নাট্যকার হিসেবে পেয়েছিলাম। তো উইলিয়াম শেক্সপিয়ারের মোট 154টি নাটক, তার সনেটস রয়েছে 154। তোমরা নিশ্চয়ই ডিভিশনটা মনে রেখেছো। 1 থেকে 126 ফেয়ারি সনেট, 127 থেকে 152 হচ্ছে তার ডার্ক লেডি সনেট, এবং 153 থেকে 154 এই যে লাস্ট যে দুটি সনেট, লস্ট সনেট, বা অনেকের বলেছে যে ক্লাসিক্যাল গড অফ লাভ, তাকে ডেডিকেট করেছে। মোট এই যে 3টা ডিভিশন অবশ্যই মাথায় রেখো। তারপরে তার ভেনাস অ্যান্ড এডোনিস এবং রেপ অফ দ্য লুক্রিস, এগুলো হচ্ছে লং কবিতা। ওকে, তো ইনার সম্পর্কেও আমি যদি ডিটেলে চাও পরে আলোচনা করবো। এবার চলে আসবো আরও কিছু কবি রয়েছে, এডমান্ড লজ, স্যামুয়েল ড্যানিয়েল, মাইকেল ড্রেইটন। এরা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, তবুও জানতে হবে। স্যামুয়েল ড্যানিয়েলের লেখা সনেট সিকোয়েন্স হচ্ছে ডেলিয়া। মাইকেল ড্রেইটনের সনেট সিকোয়েন্সের নাম হচ্ছে আইডিয়াস মিরর, পরে এটা শর্ট হয়ে আইডিয়া নাম হয়েছে। নেক্সট হচ্ছে থমাস লজের সনেট সিকোয়েন্সের নাম হচ্ছে ফিলিস, মাথায় রেখো। এবং থমাস লজ সিগনিফিকেন্ট রোজালিন্ডে লেখার জন্য, এবং যেটা পরে উইলিয়াম শেক্সপিয়ার সেখান থেকে অ্যাজ ইউ লাইক ইট নাটক রচনা করেছিলেন। চলে আসবো এবারে জর্জ চ্যাপম্যান। তিনি কি করেছিলেন? হোমারের লেখা ইলিয়ড তাকে তিনি ট্রান্সলেশন করেছিলেন, ওডিসিকেও ট্রান্সলেশন করেছিলেন। অরিজিনাল যদি তার পোয়েম দেখো তাহলে তার দ্য শ্যাডো অফ নাইট এটা তার হচ্ছে লেখা। চলে আসবো এলিজাবেথান প্রোজ, একদম শেষের দিকে চলে এসেছি, আরেকটু সময় দিও। এলিজাবেথান প্রোজ প্রথমে আসবো কেমন ছিল। এক হচ্ছে স্টাইলের দিক থেকে এখানে কিন্তু মেডিয়েভাল পুরো প্লেন ভাষায় লেখা, তবে এলিগেন্স অত ছিল না, কিন্তু মানে একেবারে ফ্ল্যাট ছিল, তবুও একটু রিদমিক, ব্যালেন্স, রেটোরিক্যাল ছিল। সব থেকে বড় কথা ছিল এই লেখাগুলির মধ্যে বৌদ্ধিক কৌতূহলটা বেশি ছিল, মানে ওই মোরাল ফিলোসফি, পলিটিক্যাল থিওরি। আর এর জন্য বেকরের এসেগুলো যদি পড়ো বুঝতেই পারবে। অর্নামেন্টেশন বা ইউফিউজম, অর্থাৎ ওই যে বাটারি, মানে ওই মাখন দিয়ে লেখা, মানে একটু বেশি রাঙিয়ে চাঙিয়ে লেখা। তো তার জন্য জন লিলি লেখা ইউফিউজ, দ্য অ্যানাটমি অফ উইট, এটা বিখ্যাত। এমার্জেন্স অফ এসে, হ্যাঁ অবশ্যই এসের উদ্ভব হচ্ছে এই সময় থেকে। এবারে মেজর পোয়েটের মধ্যে প্রথম চলে আসবে জন লিলি, মানে পোয়েট বলছি প্রোজ রাইটারের মধ্যে। তো প্রথম লেখা হচ্ছে জন লিলির দুটো লেখা, ইউফিউজ দ্য অ্যানাটমি অফ উইট, আর এটা হচ্ছে ইউফিউজ অ্যান্ড হিজ ইংল্যান্ড। একটা 1578-এ, একটা 1580। এটা হচ্ছে প্রিকুয়েল আর এটা হচ্ছে তার সিকুয়েল, স্বাভাবিক। ওকে, তো এখানে মেনলি তিনি হাইলি অর্নেট, আর্টিফিশিয়াল এবং রেটোরিক্যাল প্রোজ স্টাইলকে তিনি ব্যাখ্যা করেছেন, ইউফিউজম এগুলোকে নিয়ে ব্যাখ্যা করেছেন মেনলি। তো মেনলি হচ্ছে রাইটিং টেকনিক, স্টাইলটাকে নিয়ে লেখা। স্যার ফিলিপ সিডনিও প্রোজ রাইটিং লিখেছেন, তার মধ্যে একটা হচ্ছে দ্য কাউন্টলেস অফ পেমব্রোকস আর্কেডিয়া, খুবই বিখ্যাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরেকটা তো আমি অলরেডি বলেছি দ্য ডিফেন্স অফ পোয়েজি, তার ক্রিটিসিজমের ক্ষেত্রে কিন্তু বিখ্যাত, যেমন এই যে দ্য ফার্স্ট গ্রেট পিস অফ ইংলিশ লিটারারি ক্রিটিসিজম। ওকে, আর আর্কেডিয়াটা হচ্ছে তার প্রোজ রোমান্স। চলে আসবো থমাস ন্যাশ এনার লেখা দ্য অ্যানাটমি অফ অ্যাবসার্ডিটি, পিয়ার্স পেনিলেস, হিজ সাপ্লিকেশন টু দ্য ডেভিল, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দ্য আনফর্চুনেট ট্রাভেলার। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ট্রাভেল রাইটার বা ট্রাভেলগ হিসাবে এই লেখাটিকে গৃহীত হয়েছে, এবং সবথেকে বড় কথা এটাকে ফার্স্ট পিকারেস্কিউ নোভেল ইন ইংলিশ বলা হয়েছে।
তো এই ইনফরমেশনটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। চলে যাব পরবর্তী, রিচার্ড হুকার পরবর্তী রাইটার, তার লেখা অফ দ্য লজ অফ ইক্লেসিয়াস্টিক্যাল পলিটি। ইক্লেসিয়াস্টিক্যাল একই রকম টেক্সট বেদে লিখেছিল ওল্ড ইংলিশ পিরিয়ডে, এটা কিন্তু অফ দ্য লজ অফ ইক্লেসিয়াস্টিক্যাল পলিটি, এটা রিচার্ড হুকারের লেখা। মেনলি তিনি একজন হচ্ছে ফিলোসফিক্যাল এবং রিলিজিয়াস আর্গুমেন্টেশনের লেখক। নেক্সট রয়েছে ফ্রান্সিস বেকন, প্রোজের জগতে ইনার থেকে আর কি ভালো হতে পারে। তো এসএচ তার অফ ফ্রেন্ডশিপ, অফ স্টাডিজ, অফ এনিমি, কত লেখা রয়েছে, সবগুলো যদি একবার কেউ পড়ে নেয় তাহলে মানুষের জীবন ধারণা পাল্টেই যাবে, তিনি সব কিছু জেনে যাবে। তো ফার্স্ট এডিশনটা 1597 হয় এবং এক্সপান্ডেড এডিশন দুবার হয়, 1612 এবং 1625। তার এছাড়া আরও দুটো লেখা রয়েছে, যেমন অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং বিখ্যাত এবং দ্য উইজডম অফ অ্যানসিয়েন্টস। ওকে, তো তার লেখাগুলি কিন্তু খুবই খুবই পিথি, এপিগ্রামাটিক এবং র্যাশনাল, মানে বেশি কথা বলেন না। মানে এই যদি এসেগুলো দেখো খুবই ছোট, কিন্তু সেই ছোট এসের মধ্যে এত দুর্দান্ত কথা বলে গেছে যে তুমি ভাবেই তুলবে। তার লেখার মধ্যে ওই যে কিছু বইকে মানে গিলে খেতে হয়, কিছু বইতে মানে জাস্ট মানে চিবিয়ে খেতে হয়, আবার কিছু বইকে আবার চিবিয়ে ভালো করে খেতে হয়। মানে এই যে বইগুলো না, তার লেখা খুব দুর্দান্ত লেখা, কিন্তু পড়লেই মানে বারবার পড়তে হবে। স্যার ওয়াল্টার রালে, দ্য ডিসকভারি অফ গুয়ানা, অলসো রোড হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড 1614। ওকে, লেস ইম্পর্টেন্ট। রিচার্ড হাকলুথ অন্যতম একজন রাইটার, দ্য প্রিন্সিপাল নেভিগেশনস, ভয়েজেস, ট্রাফিক্স, ডিসকভারিজ অফ দ্য ইংলিশ নেশন, এটা খুবই খুবই বিখ্যাত। তো তাকে সাধারণত জিওগ্রাফার, ক্রনিকলার বলা হয়ে থাকে। তো মোটামুটি এই ছিল আমাদের ড্রামা, পোয়েট্রি, প্রোজ। এবারে যদি কিছু কুইক রিক্যাপ তোমরা করতে চাও, ইজি মেমোরি করতে চাও, তাহলে কিন্তু খুব সহজে এইটা যদি মাথায় রাখো, থিম আমি কি ফ্যাক্ট এবং ইজি টিপ টু রিমেম্বার করে দিয়েছি। কুইন এলিজাবেথ I 45 বছর রুল করছে এবং তিনি ভার্জিন কুইন ছিলেন। ওয়ান কুইন, নো কিং বাট রুলড এভরিথিং, মাথায় রাখতে পারো। ড্রামাতে কি ফ্যাক্টে শেক্সপিয়ার, মার্লো, গ্লোব থিয়েটার এবং অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, মাথায় রাখতে পারো। ল্যাঙ্গুয়েজ 1700 নিউ ওয়ার্ডস যেটা শেক্সপিয়ার আমাদের ইংরেজি ভাষাকে দিয়েছিল, জানো তো? ব্যাটা পড়েনি, কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে প্রচুর। হি মেড ইংলিশ স্পার্কল। এক্সপ্লোরেশনের দিক থেকে ড্রেক, ওয়াল্টার রালে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দ্য সান নেভার সেট অন এলিজাবেথান সেলর্স। ওকে, সায়েন্স ডিগার্স, বেকন, হ্যারিয়েট, স্টার্স, লজিক, টেলিস্কোপ, এইসব এসেছে। ফ্যাশনের দিক থেকে রাবস, উইগস, হোয়াইট ফেস, বিউটি ওয়াজ ডেডলি, লিড মেকআপ। মিউজিকের ক্ষেত্রে লিউট, মাদ্রিগাল, ড্যান্সিং। ওকে, প্রিন্টিংয়ের ক্ষেত্রে প্লেজ, প্যাম্পলেটস, নলেজ ফর এ পেনি। বিলিভস, উইচেস, ওমেন্স, ঘোস্ট, সুপারস্টিশনস রুল দ্য নাইট। ওকে, সো এই হচ্ছে মোটামুটি এলিজাবেথান পিরিয়ড থেকে আলোচনা। এখান থেকে যদি কোনো প্রশ্ন ভিত্তিক আলোচনা চাও, সেটাও আলোচনা করা যাবে। অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের যেটা প্রয়োজন, আমি চেষ্টা করব ফুলফিল করার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।